নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করা হবে যা ভারতের সাম্প্রতিক আঞ্চলিক রাজনীতির ইতিহাসে আক্ষরিক অর্থেই একটা বড় সড় ভূমিকম্প। এটা শুধু একটা রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে সারা দেশের রাজনৈতিক মানচিত্রে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। টানা ১৫ বছর, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১.৫ দশকের একছত্র আধিপত্যের একেবারে আকস্মিক অবসান ঘটেছে। এটা শুধু একটা সাধারণ নির্বাচন ছিল না, বলা যায় একটা আস্ত রাজনৈতিক যুগের সমাপ্তি। এত শক্তিশালী একটা দুর্গ হঠাৎ করে তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়ল, চলুন সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করি। আজকের এই বিশ্লেষণে মূল যে বিষয়গুলো থাকছে তা হল, প্রথমে ২০২৬ সালের রাজনৈতিক ভূমিকম্প, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উত্থান, তৃণমূল কংগ্রেসের পতনের পেছনের কারণ, এরপর নির্বাচনের ফলাফল ও পরিসংখ্যান, এবং সবশেষে কারচুপির যে অভিযোগ ও বিতর্ক চলছে সেটা। তো প্রথমেই আসা যাক প্রথম বিভাগে ২০২৬ সালের রাজনৈতিক ভূমিকম্প। এই বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় চমকটা ছিল খোদ মুখ্যমন্ত্রীর পরাজয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি ভবানীপুর আসনে হেরে গেছেন। বিজেপি শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৫,০০০ ভোটের এই পরাজয় কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়াটা ঠিক কতটা জোরালো ছিল। সত্যি বলতে অনেক বর্ষিয়ান রাজনৈতিক বিশ্লেষকও বোধহয় এমন একটা অভাবনীয় পট পরিবর্তনের কথা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। এবার যাওয়া যাক দ্বিতীয় বিভাগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উত্থান। এই পরাজয়ের মাত্রাটা ঠিক কতটা গভীর সেটা বুঝতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। দেখতে হবে কিভাবে তিনি একদম শূন্য থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। ১৯৮৪ সালে যাদবপুর থেকে তরুণ সাংসদ হিসেবে যাত্রা শুরু, এরপর ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে নিজের হাতে তৃণমূল কংগ্রেস গঠন করা, আর তারপর ২০১১ সালে একাই ৩৪ বছরের শক্তিশালী বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া। এক কথায় অসাধারণ একটা রাজনৈতিক সফর। সাধারণ মানুষের চোখে তিনি কিন্তু কখনোই ওই এসি ঘরে বসে থাকা গদবাঁধা রাজনীতিবিদ ছিলেন না। সিঙ্গুর আর নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে সে তীব্র প্রতিরোধ, অনশন আর হাওয়াই চপ্পল পায়ে রাস্তায় নেমে আপসীন লড়াই, এসবই এনে দিয়েছিল অগ্নিকন্যা উপাধি। মানুষের সাথে সরাসরি মিশে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার আপন দিদি, আর এই নিবিড় জনসংযোগটাই ছিল সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন। এই যে ১৫ বছরের শাসনকাল, এর একটা বড় দিক ছিল বিশাল সব সামাজিক কল্যাণমূলক কর্মসূচি। কন্যাশ্রী, রূপশ্রী বা সমব্যথীর মতো প্রকল্পগুলো নারী ক্ষমতায়নে বড় ভূমিকা রেখেছিল। আর এগুলোই মূলত গ্রামীণ এলাকায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের জনসমর্থনকে একটা মজবুত ভিত্তি দিয়েছিল। কিন্তু তারপরও কি এমন হল, আমরা এখন তৃতীয় বিভাগে সেটাই দেখব, তৃণমূল কংগ্রেসের পতনের কারণ। এত আকাশছোঁয়া জনপ্রিয়তা থাকার পরও কিছু কঠিন বাস্তব পুরো ছবিটাই বদলে দেয়। ১.৫ দশক ধরে গড়ে ওঠা একটা সরকারের ভিত কিভাবে ধীরে ধীরে নড়বড়ে হয়ে গেল, তার পেছনে বেশ কিছু বড়সড় কারণ আছে। যেমন ২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে আদালতের নির্দেশে ২৫,০০০-এরও বেশি নিয়োগ বাতিল হয়। সাথে ছিল ২০১৩ সালের সারদা কেলেঙ্কারি, আর একেবারে সম্প্রতি ২০২৪ সালে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা এবং তার সামাল দেওয়া নিয়ে প্রশাসনের ভূমিকা জনমনে আক্ষরিক অর্থেই প্রবল ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। দুর্নীতির অভিযোগগুলো শুধু হাওয়ায় ভাসছিল না। ২০১৬ সালের নারদ স্টিং অপারেশনের ভিডিওতে যখন প্রভাবশালী নেতাদের প্রকাশ্যে ঘুষ নিতে দেখা গেল, তখন দলের ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা লাগে। এর সাথে জুড়ে বসে নির্মাণ থেকে শুরু করে পাড়ার সাধারণ ব্যবসা, সব জায়গায় স্থানীয় সিন্ডিকেট আর কাটমানি বা কমিশনের অভিযোগ। বিজেপি এই পরিস্থিতিকেই মহাজঙ্গলরাজ নাম দিয়ে তীব্র আক্রমণ শানায়, যা তৃণমূল স্তরের শাসক দলের ইমেজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এবার আমরা আসছি আমাদের চতুর্থ বিভাগে, নির্বাচনের ফলাফল ও পরিসংখ্যান। চলুন দেখা যাক ডেটা কি বলছে। মানুষের জমে থাকা ক্ষোভ যখন ইভিএমে আছড়ে পড়ে, তখন ফলাফলটা ঠিক কতটা নাটকীয় হতে পারে এই গ্রাফটা তার প্রমাণ। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৬ থেকে ২০৭টা আসন পেয়ে প্রথমবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে যে তৃণমূল কংগ্রেসকে একসময় অজেয় বয়ে মনে করা হতো, তাদের আসন সংখ্যা হুড়মুড়িয়ে নেমে আসে মাত্র ৮০-৮১টিতে। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আসনের ব্যবধানটা বিশাল দেখালেও ভোট শেয়ারের দিকে পাকালে দেখা যাবে পার্থক্যটা মাত্র ৫%-এর মতো।
বিজেপির ভোট প্রায় ৪৫.৮৪%, আর তৃণমূলের প্রায় ৪০.৮০%। আমাদের নির্বাচনী ব্যবস্থায় সামান্য একটু ভোটের সুইং বা পরিবর্তন কিভাবে একটা ল্যান্ডস্লাইড বা ভূমিধস জয়ে রূপান্তরিত হতে পারে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। এরপর আমরা আজকের শেষ বিভাগে চলে আসছি, কারচুপির অভিযোগ ও বিতর্ক। এত বড় একটা পরিবর্তনের পরও কিন্তু মাঠের রাজনীতি মোটেও শান্ত হয়নি। বিদায়ী সরকার এই ফলাফল সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যটাই দেখুন। যদি কেউ মনে করে যে আমি রেজিগনেশন দেব, নো, নট। আমরা কিন্তু হারিনি, আমাদের ১০০ সিট জোর করে লুট করা হয়েছে। এই অনড় অবস্থান থেকে তিনি রাজ্যপালের কাছে প্রথমাফিক পদত্যাগপত্র জমা দিতেও অস্বীকার করেছেন, যা সত্যিই নজিরবিহীন। দাবি করা হচ্ছে এই রায় জনতার নয়, বরং একটা বড় ষড়যন্ত্রের অংশ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দাবিকে পাশাপাশি রেখে দেখা। একদিকে তৃণমূল অভিযোগ করছে যে ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের সমর্থক মিলিয়ে প্রায় ৯০ লাখ ভোটার বাতিল করা হয়েছে, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে এবং ইভিএম কারচুপি হয়েছে। অন্যদিকে বিজেপির সোজা দাবি এগুলো সব ভিত্তিহীন। তাদের মতে এটা দুর্নীতি আর সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সাধারণ মানুষের স্পষ্ট রায়, আর তৃণমূল কেবল তাদের পরাজয় মেনে নিতে পারছে না। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু এই দুটো ভিন্ন ন্যারেটিভ রাজ্যের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিটা খুব ভালোভাবে তুলে ধরে। এই পুরো আলোচনার শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ঐতিহাসিক অথচ তীব্র বিতর্কিত পট পরিবর্তন পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আসলে কী অর্থ বহন করে? একদিকে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আসে একটা নতুন সরকার, আর অন্যদিকে বিরোধী দলের তোলা কারচুপির এই চরম গুরুত্বর অভিযোগ। এই সংঘাত আগামী দিনের রাজ্যকে কোন দিকে নিয়ে যাবে সেটা সময় বলবে। আজকের এই গভীর বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় এই জটিল রাজনৈতিক সমীকরণটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। এই ঐতিহাসিক ঘটনা প্রবাহ আগামীতে কোন মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের সবারই। এভাবেই নতুন কিছু জানার আগ্রহ বজায় থাকুক।